আমার মেয়েটা 11 বছর আগে নিজের অটিস্টিক ছেলেকে ফেলে চলে গিয়েছিল। তারপর হঠাৎ একদিন ফিরে এলো। যখন জানতে পারলো ছেলেটার সম্পদের পরিমাণ 32 কোটি টাকারও বেশি। কিন্তু যখন সে উকিল নিয়ে এসে মায়ের অধিকার দাবি করলো, আমার নাতিটা শান্ত গলায় শুধু বলল, ওনাকে বলতে দিন। সেই মুহূর্তে আমার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। আমাদের উকিলটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে এমনভাবে হাসছিল যেন মামলা সে জিতেই গেছে। আমার নাম রওশনারা। গত 11 বছর ধরে আমি আমার নাতি আরিয়ানকে একাই মানুষ করেছি। আমার মেয়ে মেহেরিন একদিন ভোরবেলা আরিয়ানকে আমার ঘরের দরজার সামনে রেখে চলে গিয়েছিল। সাথে ছিল ছোট্ট একটা ব্যাগ, 3 সেট কাপড় আর একটা কাগজ। সেটা ওর জামার সাথে সেফটি পিন দিয়ে আটকানো ছিল। সেখানে লেখা ছিল, আমি আর পারছি না মা, তুমি ওকে সামলাও। আরিয়ানের তখন মাত্র 5 বছর বয়স। ও খুব কম কথা বলতো, কারো চোখের দিকে তাকাতো না। রাস্তায় মোটরসাইকেলের শব্দ হলেই 2 কান চেপে ধরে কাঁদতো। জামাটা একটু শক্ত হলেই সেটা ছিঁড়ে ফেলতে চাইতো। বাড়িতে কেউ জোরে কথা বললেই টেবিলের নিচে লুকিয়ে যেত। আর মেহেরিন, সে সব সময় বলতো, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। একদিন আমি ওকে বলেছিলাম, মা হয়ে কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে যায় না। সে ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল, তাহলে তুমি ওর মা হয়ে যাও। তারপর দরজা বন্ধ করে চলে গিয়েছিল। এরপর আর কোনো ঈদেও আসেনি। আরিয়ানের জন্মদিনে একটা ফোনও করেনি। ও জ্বরে পুড়ে রাতের পর রাত কাঁপলেও খবর নেয়নি। স্কুলে যখন অন্যান্য বাচ্চারা ওকে পাগল বলে ডাকতো, তখনও সে ছিল না। একবার এক ছেলে আরিয়ানের চশমা ভেঙে ফেলেছিল। উল্টো ক্লাসের টিচার বলেছিলেন আরিয়ানই নাকি আগে সমস্যা করেছে। সেদিন ছেলেটা পুরো রাস্তা মাথা নিচু করে আমার হাত ধরে হাঁটছিল। আমি বুঝেছিলাম তার ছোট্ট বুকের ভিতরে কত বড় একটা ঝড়। কিন্তু আমি ছিলাম, সবসময়ই ছিলাম। সকালে বাসার সামনে পিঠা বিক্রি করতাম, আর বিকালে মানুষের বাসায় গিয়ে কাপড় ধুতাম। শিখে গিয়েছিলাম কিভাবে জামাটা কেটে দিতে হয়, ভাত আর তরকারি কিভাবে আলাদা আলাদা করে প্লেটে সাজাতে হয় যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়, কিভাবে ওর সাথে নিচু গলায় কথা বলতে হয় যখন চারপাশের পৃথিবীটা ওর কাছে খুব ভার হয়ে যেত। আরিয়ান বড় হতে লাগলো, চুপচাপ কিন্তু ভীষণ বুদ্ধিমান। 13 বছর বয়সে আমার পুরনো বাটন ফোনটা নিজে নিজে খুলে ঠিক করেছিল। 14 বছর বয়সে একটা ফেসবুক পেজ খুলে দিল। সেখানে আমি যে পিঠা বানাতাম সেগুলোর অর্ডার নিত। 2 মাসের মধ্যে আশেপাশের অফিস, কোচিং সেন্টার সব জায়গা থেকে অর্ডার আসতে শুরু হলো। আমি জীবনে প্রথমবার মনে করেছিলাম হয়তো আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। তারপর 16 বছর বয়সে আরিয়ান একটা মোবাইল অ্যাপ বানালো, যেটা অটিস্টিক বাচ্চাদের প্রতিদিনের কাজ গুছিয়ে রাখতে সাহায্য করত। কথা না বলেও যেন তারা তাদের অনুভূতিগুলো বোঝাতে পারে। ঢাকার বড় একটা সফটওয়্যার কোম্পানি সেই অ্যাপসটা কিনে নিল। বাংলাদেশি টাকায় 32 কোটি টাকারও বেশি হবে। আমি টাকার সংখ্যাটা দেখে কেঁদে ফেলেছিলাম। আর আরিয়ান, সে শুধু চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তারপর নিজের হেডফোনটা একটু ঠিক করে আমাকে বলেছিল, নানু, এখন থেকে আর তোমাকে মানুষের বাসায় কাপড় ধুতে যেতে হবে না। আমার জীবনে শোনা সবচেয়ে সুন্দর বাক্য ছিল ওটা। আমরা ঢাকার বাইরে ছোট্ট শান্ত একটা বাড়ি কিনলাম। বড়লোকই কিছু না, আরিয়ানের জন্য নরম আলোওয়ালা একটা ঘর, ছোট্ট একটা বাগান আর একটা রান্নাঘর। এখানে আমি এখনো ওর পছন্দ মতো আলাদা করে ভাত পরিবেশন করি। আমি ভেবেছিলাম এবার হয়তো একটু শান্তিতে বাঁচবো। কিন্তু একদিন দুপুরে একটা সাদা গাড়ি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো মেহেরিন, যেন এই 11 বছরে কিছুই হয়নি। উঁচু হিল, দামি শাড়ি, চড়া মেকআপ, আর তার পাশে একজন উকিল, হাতে কালো ফাইল। সে আমাকে জড়িয়ে ধরেনি, আরিয়ানকেও আদর করেনি। শুধু চারপাশে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, মা, আমি আমার ছেলেকে নিতে এসেছি। আমার হাঁটু কেঁপে উঠল। আরিয়ান তখন ড্রয়িং রুমে নিজের চেনা জায়গায় বসেছিল, কোলে ট্যাব। সে মাথাও তুলল না। মেহেরিন এগিয়ে গিয়ে নরম গলায় বলল, বাবা, আমি তোমার মা। আরিয়ান ধীরে ধীরে চোখ তুলল, একবার তাকালো, তারপর শান্ত গলায় বলল, না, আপনি মেহেরিন। মুহূর্তেই ওর হাসিটা জমে গেল। উকিল ফাইল খুলে কাগজ বের করলেন। তারপর বললেন, মিসেস মেহেরিন এখন শিশুটির জৈবিক মা এবং আইনগত অভিভাবক। সন্তানের সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও কাস্টাডির অধিকার দাবি করছেন। আমার বুকের ভিতর থেকে যেন বাতাস বের হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, সে তো ওকে ফেলে চলে গিয়েছিল। মেহেরিন সঙ্গে সঙ্গে চোখে পানি এনে বলল, আমি তখন মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমার মা আমার থেকে আমার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছিল। এখনো আমার ছেলের টাকা দেখে নিজের কাছে রাখতে চাই। আমি বোবা হয়ে গেলাম। 11 বছরের রাত জাগা, ডাক্তারের চেম্বার, স্কুলের অপমান, ঋণ, কান্না, সবকিছুকে সে এক মুহূর্তে লোভ বানিয়ে দিল। 1 ঘন্টা পর আমাদের উকিল ব্যারিস্টার তাহসিন এলেন। তিনি সব কাগজ পড়লেন, জন্ম সনদ দেখলেন। তারপর তার মুখের রং বদলে গেল। তিনি বললেন, খালা, আমরা হয়তো কেসটা হেরে যেতে পারি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। তিনি নিচু গলায় বললেন, আপনি কখনো অফিসিয়াল কাস্টাডি নেননি। বাস্তবে আপনি মানুষ করেছেন ঠিকই, কিন্তু আইনের চোখে তিনি বাকিটা শেষ করলেন না। তার দরকারও ছিল না। মেহেরিন আমার ঘরে বসে তখন এমনভাবে চা খাচ্ছিল যেন এই বাড়িটা তারই। তারপর ঠোঁটে হাসি টেনে বলল, আমি ঝামেলা চাই না মা, আমি শুধু ন্যায্য জিনিসটাই চাই। আরিয়ানের ভবিষ্যৎ সামলানোর জন্য ওর আসল মায়ের দরকার।
আরিয়ান তখনও চুপ, অস্বাভাবিক রকমের চুপ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি কাপা গলায় ডাকলাম, বাবা। সে হাত ধরে তুলে আমাকে থামালো। তারপর খুব আস্তে করে নিজের হেডফোনটা খুললো। প্রথমবারের মতো সোজা তাকালো মেহেরিনের দিকে। ওর চোখ দুটো তখন ভয়ঙ্কর ঠান্ডা। তারপর শান্ত গলায় বলল, ওনাকে বলতে দিন। মেহেরিন হাসলো। সে ভেবেছিল আরিয়ান ভেঙে পড়েছে। উকিলও হয়তো তাই ভেবেছিলেন। কিন্তু পর মুহূর্তে আরিয়ান নিজের ট্যাবের স্ক্রিনে একটি বোতাম চাপলো। হঠাৎ টেলিভিশন নিচ থেকে চলে উঠল। স্ক্রিনে একটার পর একটা ফোল্ডার ভেসে উঠল। আর সেই ফোল্ডারের নাম দেখে ঘরের সবার মুখ সাদা হয়ে গেল। আমার মায়ের বিরুদ্ধে প্রমাণ। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমি আপনাদেরকে একটা সংগৃহীত গল্পের প্রথম অংশটি পড়ে শোনাচ্ছিলাম। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে